নমস্কার, আমি শুভ্রকান্তি দাস। আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আমরা অনেকদিন পরে আবার আমাদের কি বলে এই হেলথ ইন্স্যুরেন্স সিরিজ নিয়ে এসেছি কিছু স্পেশাল প্রোডাক্ট, যেখানেতে আমাদের নতুন কিছু ইউনিক বেনিফিট এসেছে কেয়ার হেলথের। তো আমরা আজকে দেখে নেবো এরকমই কিছু স্পেশাল সিরিজের যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে সিকিউর চাইল্ড। এবং এই সিকিউর চাইল্ড প্রোডাক্টটা কেন কেয়ার হেলথ লঞ্চ করেছে, তার পেছনে কি পারপাস, এবং কেন এটাকে ডিজাইন করা হয়েছে, এর প্রাইসিং, এর ফিচার্স, এবং কেন এটা ইন্ডাস্ট্রির অন্যান্য সমস্ত থেকে আলাদা, আমরা জেনে নেবো আজকে। আজকের এই প্রোগ্রামেতে আমাদের সাথে আছেন তন্ময় দাস, আমাদের কেয়ার হেলথে আমাদের কর্ণধার, এবং উনি আমাদের কি বলে আজ শুনে নেবো আমাদের এই ব্যাপারটাতে। এবং তার সাথে আমাদের যেটা দেখে নেবো এখানেতে, যে আপনারাও এটাতে শুনবেন পুরো প্রোগ্রামটা, এবং এখানেতে যে যে জিনিসগুলো আমরা আলোচনা করবো, এর পুরো ফিচার্স বেনিফিট, এবং তার সাথে আমাদের পুরো পার্টটা, এতে তার সাথে থাকবে কোশ্চেন অ্যান্সার। এবং লাস্টে আপনাদের যদি এর কোনো কোশ্চেন বা ইয়ে থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে করবেন। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসছি আমাদের এই আলোচনাতে, সিকিউর চাইল্ড। তো আমি তন্ময়কে জিজ্ঞেস করবো, তন্ময়, আমাদের এই সিকিউর চাইল্ড যে প্ল্যানটা কেয়ার হেলথ লঞ্চ করেছে, খুবই অসাধারণ কিছু ইউনিক বেনিফিট নিয়ে, তো কেন এই প্ল্যানটা লঞ্চ করার পিছনে পারপাস কি, এবং আজকের দিনে দাঁড়িয়ে কেন এই প্ল্যানটা খুব রেলিভেন্ট এই জায়গাতে দাঁড়িয়ে, এবং আমাদের দিক থেকে কেন এই ধরনের ভাবনা চিন্তা নিয়ে কেয়ার এই প্ল্যানটাকে লঞ্চ করলো, ইন্ডাস্ট্রি থেকে একদম ইউনিক একটা প্ল্যান, জেনে নেবো তোমার কাছ থেকে। থ্যাংক ইউ সুব্রতা। আমাদের অ্যাট প্রেজেন্ট মানে শুরু থেকেই আমাদের একটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট প্ল্যান ছিল, যেটার নাম ছিল সিকিও। বাট তারপরেও ফর পাবলিক ডিমান্ড বা লোকে একটু বেটার কিছু চাইছে, সেই জন্য আমাদের নতুন প্ল্যান আনতে হয়েছে, যেটার নাম হলো সিকিওর চাইল্ড। এটা নামে সিকিওর চাইল্ড আছে, এটার নাম থেকে এটা বুঝতে হবে মানে শুধু যে সন্তানের ভবিষ্যৎ তা না। একটা কারোর যদি দুর্ঘটনায় ঘটে, মানে কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটে, তাহলে কি কি হতে পারে সেটা আগে ভাবতে হবে। এক হচ্ছে যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ডেথ হতে পারে, বা সে টোটালি ডিসেবল হয়ে যেতে পারে, মানে হাত বা পা বা অন্ধ হয়ে গেল, এরকম ধরনের ডিসেবিলিটি আসতে পারে। তো এই ধরনের যে কোনো ঘটনায় তার পরিবারের উপর একটা ফিনান্সিয়াল ক্রাইসিস নেমে আসতে পারে। এক তো হচ্ছে এই ধরনের ঘটনাতে চিকিৎসার একটা বড় খরচা আছে, চিকিৎসা করেও হয়তো পুরোপুরি সুস্থ করা গেল না, বা খুব লং ট্রিটমেন্ট চলছে, সে তার কাজে যেতে পারছে না, তার জব চলে যেতে পারে, বিজনেস বন্ধ হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। একটা অ্যাক্সিডেন্ট যেটা বলে আসে না, যেটার কোনো রকম পূর্বাভাস থাকে না, সেই জন্যই অ্যাক্সিডেন্ট বলা হয়। তো সেটা একটা ফ্যামিলির পুরো যে পদ্ধতিতে চলছে সেই ছকটাকে পুরো বানচাল করে দিতে পারে, সমস্ত প্ল্যানিং ভেস্তে দিতে পারে। সেটাকে যতটা আটকানো যায়, সেই জন্যই আমরা প্ল্যান নিয়ে এসেছি সিকিউর চাইল্ড। এখানে বেসিক্যালি এটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট প্ল্যান। বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকম উপার্জনের লোকের কথা মাথায় রেখে এর আলাদা আলাদা সাম ইনসিওর রাখা হয়েছে। 30 লাখ টাকা থেকে সাম ইনসিওর শুরু হচ্ছে, যথাক্রমে 30 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি এবং 3 কোটি। এই পাঁচটা সাম ইনসিওর নিয়ে প্ল্যানটাকে লঞ্চ করা হয়েছে। প্রথমে 30 লাখ, 50 লাখ, 1 কোটি এবং 3 কোটি ছিল, 2 কোটিটা রিসেন্টলি অ্যাডিশন হয়েছে। সরি। তো এবার আমাদের দেখতে হবে প্ল্যানটাতে কি কি পাওয়া যাচ্ছে। প্রথম যে পয়েন্টটা বলেছিলাম যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে কি হতে পারে, কারোর মৃত্যু ঘটতে পারে। তো যেটাকে আমরা বলবো অ্যাক্সিডেন্টাল ডেথ বা এডি। অ্যাক্সিডেন্টাল ডেথ যদি হয়, সে ব্যক্তি যে সাম ইনসিওরটা চুজ করেছে, সেই সাম ইনসিওর্ডের ক্ষেত্রে 1% করে পার মান্থ নমিনিকে দেওয়া হবে। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্যান্য প্ল্যানে যেরকম এট এ টাইম কেউ মারা গেলে লামসাম অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়, এখানে কিন্তু সেইটা দেওয়া হচ্ছে না। এখানে 1% পার মান্থ তাকে, নমিনিকে টাকাটা দেওয়া হবে 100 মাস ধরে। মানে কেউ যদি 1 কোটি টাকা সাম ইনসিওর্ড নেয় এবং অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু হয় তার, তাহলে তার নমিনি 1 লাখ টাকা করে 100 মাস পাবে। সোজা কথা বলে 8 বছর 4 মাস। এছাড়া আর কি আমি হতে পারে পিভি একটা দুর্ঘটনায়? আমি পিভিটা হ্যাঁ, শেয়ার করে দিয়েছি তন্ময়। হ্যাঁ। হ্যাঁ, বেটার হবে যে লোকে যাতে বুঝতে পারে। এছাড়া হুম। কি হতে পারে, একটা লোকের দুর্ঘটনায় পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি হতে পারে। পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি বলতে এখানে কি বলা হচ্ছে, পিটিডির ক্ষেত্রে 3টে লিম্ব বা 3টে অঙ্গকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়, হাত, পা এবং চোখ। তো এই 3টে জিনিসই আমাদের জোড়ায় জোড়ায় আছে, মানে দুটো হাত, দুটো পা, দুটো চোখ একটা মানুষের থাকে, সুস্থ মানুষের। তো অ্যাক্সিডেন্টের কারণে যদি হাত, পা বা চোখের মধ্যে কোনো অঙ্গ সম্পূর্ণভাবে অকেজো হয়ে যায় বা বাদ চলে যায়,
সেটাকে আমরা পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটিতে ধরবো। পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি কিরকম হতে পারে? এই 6টা অঙ্গের মধ্যে যে কোনো একটা বা যে কোনো দুটো সম্পূর্ণভাবে নষ্ট হতে পারে। যদি একটা হয়, মানে কারোর হয়তো একটা হাত পুরোপুরি বাদ চলে গেল, বা একটা পা পুরোপুরি বাদ চলে গেল, বা একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেল, যেটা রিকভার করবে না বা যেটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেরকম ক্ষেত্রে 50% অফ সাম ইনসিওর পলিসি হোল্ডার পাবে। আর যদি যে কোনো দুটো অঙ্গ পুরোপুরি ড্যামেজ হয়, তাহলে 100% অফ সাম ইনসিওর পলিসি হোল্ডার পাবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু 100% বা 50% যেটাই দেওয়া হচ্ছে পলিসি হোল্ডারকে অ্যাট এ টাইম দেওয়া হচ্ছে, এখানে কিন্তু 1% পার মান্থের ব্যাপারটা নেই। এছাড়া হতে পারে পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবিলিটি। এক্ষেত্রে কি হলো, পার্মানেন্ট কিন্তু আংশিক, মানে একটা হাত পুরোপুরি বাদ যায়নি, হয়তো একটা আঙুল কাটা পড়েছে বা একটা কবজি বাদ চলে গেছে, মানে হাতটা দিয়ে কিছু কাজ করা যাবে, পুরোপুরি অকেজো না। বা পায়ের ক্ষেত্রে একটা আঙুল থেকে আরম্ভ করে বিভিন্ন পার্শিয়ালি ওটাকে টেবিলে ভাগ করা হয় যে কতটুকু তার ক্ষতি হয়েছে। সেই অনুযায়ী পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবিলিটিতে তার সাম ইনসিওরের কত পার্সেন্ট করে পলিসি হোল্ডারকে অ্যাট এ টাইম দেওয়া হবে। এই দুটোর সাথে আমরা যেরকম পিপিটিতে দেখতে পাচ্ছি যে পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি ইমপ্রুভমেন্ট আর পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবিলিটিতেও ইমপ্রুভমেন্ট বলে আরেকটা কলম দেওয়া আছে। সেখানে কি হচ্ছে, যে টাকাটা আমরা পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি বা পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবিলিটিতে পলিসি হোল্ডারকে দিয়েছি, সেম অ্যামাউন্ট আমরা ইমপ্রুভমেন্ট বলে আরেকবার দেব। মানে এবার একবার একটা এক্সাম্পলে চলে আসি। একটা লোক 1 কোটি টাকার পলিসি নিয়েছে, তার দুর্ঘটনার কারণে দুটো চোখ নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে সে 1 কোটি টাকা পাবে পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি, আবার 1 কোটি টাকা পাবে পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি ইমপ্রুভমেন্ট। আরেকটা উদাহরণ দিচ্ছি, হয়তো তার একটা হাত পুরোপুরি বাদ চলে গেছে অ্যাক্সিডেন্ট, 1 কোটি টাকারই সাম ইনসিওর, সেক্ষেত্রে 50 লাখ টাকা পাবে সে পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি, 50 লাখ টাকা পাবে পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি ইমপ্রুভমেন্ট। তাহলে দেখা যাচ্ছে এখানে আমরা কিছুটা এগিয়ে, যেখানে আমরা পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি বা পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবিলিটিতে যেটা তার প্রাপ্য টাকা তার ডবল দিচ্ছি। ওকে। এখানে আরেকটা জিনিস ভাবার আছে। হ্যাঁ বলো সুব্রত। হ্যাঁ, হ্যাঁ, মানে তার মানে ইন্ডাস্ট্রিতে যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে যে সামেসুরটাই পাওয়া যায়, কিন্তু এখানেতে একদম একদম আমাদের কেয়ার কেয়ার হেলথ এখানে ক্ষেত্রে পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটির ক্ষেত্রে সামেসুর যা ডিক্লেয়ার আছে তার ডবল দিচ্ছে, মানে দুটো ডবল পার্ট দিচ্ছি। দিয়ে একটা একদম, মানে ওই নামে দিচ্ছে, একটা তার একটা সাথে ডিসেবিলিটি একটা ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট বলে আরেকটা পার্ট, সেম অ্যামাউন্ট, সেম বুঝতে অ্যামাউন্ট পেরেছি। আরেকবার দিচ্ছি। মানে তাহলে অ্যাজ তার পার, যেটা প্রাপ্য। হ্যাঁ, মানে আইআরডি গাইডলাইনটাকেও ফলো করে ব্যাপারটাকে ওইভাবে ভেঙেছে যাতে হ্যাঁ ওখানে হ্যাঁ, কিছু তখন আমি টার্মস টার্মস কন্ডিশনে কোনো অসুবিধা না হয়, বা টাকাটা এক্স্যাক্টলি যাতে। অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিটের থেকে বেশি তো নর্মালি দিতে পারি না, সেই জন্য হ্যাঁ, ইমপ্রুভমেন্ট বলে দুটো ভাগ করা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, এটাই ইউনিক এবার ইন্ডাস্ট্রিতে। এখানে ইউনিক, আর মেন ইউনিকনেসটা এবার আমি বলছি। পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি, পার্মানেন্ট পার্শিয়াল ডিসেবিলিটিতে কিন্তু আমরা অ্যাট এ টাইম টাকা পলিসি হোল্ডারকে দিচ্ছি, কিন্তু ওকে। অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে আমরা এট এ টাইম টাকা দিচ্ছি না, 1% পার মান্থ করে 100 মাস দিচ্ছি। এখানেই টুইস্ট। তার কারণ, আজকে যে পলিসি হোল্ডার যে পলিসিটা নিয়েছে, সে তার ফিনান্সিয়াল প্ল্যান করে, মানে আমি ধরে নিচ্ছি সে আর্নিং মেম্বার, সে একদম। হয়তো পার্মানেন্ট ডিসেবল হয়ে গেছে বা পার্শিয়াল ডিসেবল হয়েছে, হোয়াট এভার, সে তো তার থিঙ্কিং এবিলিটিটা নষ্ট হয়নি, তার ডিসিশন ইয়েস। মেকিং ক্যাপাসিটি তো রয়েছে। তো তার ফলে এট এ টাইম টাকাটা তাকে দেওয়া হচ্ছে। বাট ইন কেস অফ ডেথ, তার নমিনি এমনিতে একটা মানসিক অবসাদে হয়তো আছে, সেই মুহূর্তে হয়তো তার অ্যাকাউন্টে একটা বড় অঙ্ক টাকা ক্রেডিট হলো, খুব সম্ভাবনা আছে সেই টাকাটা কোনো রকম ভাবে মিস ইউজ হতে পারে। কেউ ওকে। তাকে ভুলিয়ে কোনো কিছু অন্য কিছু বিক্রি করতে পারে, হুম। কেউ ফ্রড হ্যাঁ, করতে পারে, তার একদমই অ্যাকাউন্ট তাই থেকে কোনো রকম ভাবে ফ্রড হয়ে টাকা চলে যেতে পারে। তো একদম। যে পারপাসে পলিসি হোল্ডার পলিসিটা নিয়েছিল, সেটা তো সলভ হলো না। সে তো আরেকবার বেঁচে উঠে আরেকবার অ্যাক্সিডেন্টে মৃত্যু ঘটাতে পারবে না। তো ইয়েস। তার অবর্তমানে ফ্যামিলিটা কিন্তু সেই একটা ক্রাইসিসে পড়েই গেল। যেই জন্য আমরা 1% পার মান্থ আমরা নমিনিকে দিচ্ছি।
অনেকে ভাবতে পারে অন্য কোম্পানি তো লামসাম দিচ্ছে, লামসাম আমরা জেনে বুঝে দিচ্ছি, এরকম না যে লামসাম না দেওয়ার কোনো ইন্টেনশন আছে। তাহলে আমরা তো পার্মানেন্ট পার্সিয়াল পার্মানেন্ট টোটালের লামসাম দিচ্ছি, ইভেন ডবল দিচ্ছি। তো লামসাম না দেওয়াটা এখানে উদ্দেশ্য না, এখানে পলিসি হোল্ডার যতক্ষণ জীবিত আমরা লামসাম দিচ্ছি, কিন্তু ইন কেস অফ পলিসি হোল্ডারের ডেথ আমরা তখন 1% পার মান্থ দিচ্ছি। কেন? যদি কোনো কারণে ফ্রড হয়, যদি কোনো কারণে কোনো মিস ইউজ হয়, 1 মাসের টাকা নষ্ট হবে, 2 মাসের টাকা নষ্ট হবে, পুরো টাকাটা কিন্তু নষ্ট হবে না। আর 8 বছর 4 মাস একটা এনাফ টাইম একটা ফ্যামিলির আবার গুছিয়ে নেওয়ার জন্য। তো এই একটা ব্রডার মাইন্ড রেখে একটা ভালো উদ্দেশ্য নিয়ে এই স্কিমটা কিন্তু করা হয়েছে, 1% পার মান্থ। হুম। এরপরে আরেকটা যেটা মেইন বেনিফিট আছে সেটা টেম্পোরারি টোটাল ডিসেবলমেন্ট। টেম্পোরারি টোটাল ডিসেবলমেন্ট প্লাস বলছি, আমরা এখানে শুধু টেম্পোরারি টোটাল ডিসেবলমেন্ট বলছি না, আমরা টেম্পোরারি টোটাল ডিসেবলমেন্ট প্লাস বলছি। এখানে কি হচ্ছে, কোনো ব্যক্তি এক দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্টের ফলে বিছানায় শয্যাশায়ী, মানে সম্পূর্ণভাবে রেস্টে আছে, সে কাজে যেতে পারছে না বা তার নর্মাল লাইফ লিড করতে পারছে না। এই ধরনের ক্ষেত্রে আমরা পলিসি হোল্ডারকে 1% অফ সাম ইনশিওর পার উইক দেব। এখানে কিন্তু পার মান্থ না, পার উইক। সে যতদিন কাজে যেতে পারছে না, যতদিন সে রেস্টে আছে, ততদিন কিন্তু প্রত্যেক সপ্তাহে 1% করে সাম ইনশিওর পেতে থাকবে। এক্সাম্পল আবার নেওয়া যাক, একটা লোক 1 কোটি টাকার প্ল্যান নিয়েছে, কোনো একটা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, মাল্টিপল ফ্র্যাকচার, সে কোনো রকম ভাবে মুভ করতে পারছে না, অ্যাটলিস্ট তাকে 3 মাস শয্যাশায়ী থাকতেই হবে, তারপর হয়তো মুভ করতে পারবে। তো এই 3 মাস যেখানে সে কোনো রকম কাজ করতে পারছে না, তার লস হচ্ছে, বা সে শয্যাশায়ী, সে মুভ করতে পারছে না প্রপারলি, প্রপার লাইফ লিড করতে পারছে না, প্রত্যেক সপ্তাহে 1 লাখ টাকা করে সে পেতে থাকবে। মানে কেউ যদি 3 মাস শয্যাশায়ী থাকে, তাহলে 12 থেকে 13 সপ্তাহ সে কিন্তু 1 লাখ টাকা করে পাবে। আর টেম্পোরারি টোটাল ডিসেবলমেন্টের ক্ষেত্রে আমাদের একটা টুইস্ট, সেটা হলো লস অফ ইনকাম দেখা হবে না। যদি এরকমও হয় যে সে ব্যবসা করে এবং তার ব্যবসা চলছে, হয়তো তার দোকান আছে, সে অ্যাক্সিডেন্টে ঘরে পড়ে আছে কিন্তু তার দোকান চলছে, বিক্রি চলছে, অন্য কর্মচারীরা চালাচ্ছে, তো তার তো সেক্ষেত্রে লস অফ ইনকাম হলো না। বা হয়তো অন ডিউটি কেউ একটা কোথাও যাচ্ছিল, ট্রাভেল করছিল, সেই সময় তার অ্যাক্সিডেন্ট হয়েছে, কোম্পানি হয়তো তার স্যালারি কন্টিনিউ করছে, সেক্ষেত্রে তো তার লস অফ ইনকাম হলো না। বাট আমরা কিন্তু Yes. লস অফ ইনকাম দেখবো না। আমরা এই একটা ক্ষেত্রে আমরা অন্যদের থেকে এগিয়ে, আমরা অ্যাক্সিডেন্টে সে বেড রিডেন, আমরা তাকে তার প্রাপ্য টাকা দেবো, তার লস অফ ইনকাম হোক বা না হোক। তো এই চারটে হলো একটা পলিসির, যে কোনো পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসির বেসিক কভার, যেটা আমি বললাম। এবার আসছি আমি অ্যাডিশনাল কভার। অ্যাডিশনাল কভারে চাইল্ড এডুকেশন ফার্স্ট পয়েন্ট, যেখানে আমরা 10% অফ সাম ইনশিওর লামসাম দিচ্ছি এবং ওভার অ্যান্ড অ্যাবাভ সাম ইনশিওর দিচ্ছি। এগেন ওই 1 কোটি টাকারই যদি উদাহরণ দিই, তার 1 কোটি টাকাই যাচ্ছি যাতে হিসেবে সুবিধা হয় সবার। 1 কোটি টাকা সাম ইনশিওর দিয়েছে এবং সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, নমিনি 1 লাখ টাকা করে 100 মাস পাবে। প্লাস তার বাড়িতে যদি স্টুডেন্ট থাকে, মানে কোনো একাডেমিক এডুকেশন নিচ্ছে এরকম কোনো স্টুডেন্ট যদি থাকে এবং বয়স যদি তার 24-এর মধ্যে হয়, তো নমিনি কিন্তু আবার 10 লাখ টাকা এট এ টাইম পাবে, ফর এডুকেশন পাবে। এটা কিন্তু ওভার অ্যান্ড অ্যাবাভ সাম ইনশিওর, মানে তাহলে কিন্তু টোটাল কভারেজ দাঁড়ালো 1,10,00,000 টাকা তার ক্ষেত্রে। ওকে। নেক্সট পয়েন্ট আসছে ফ্র্যাকচার। ফ্র্যাকচারের ক্ষেত্রে হাড় ভেঙে যাওয়া, ফ্র্যাকচারের ডেফিনেশন বলে দিচ্ছি, হাড় ভেঙে যাওয়া। হেয়ার লাইন ক্র্যাককে ফ্র্যাকচারে ধরা হয় না, ফ্র্যাকচার হচ্ছে হাড় ভেঙে যাওয়া। এখানে দুটো টেবিল করা আছে, 30 লাখের ক্ষেত্রে 1 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটির ক্ষেত্রে 2 লাখ টাকা ম্যাক্সিমাম পাওয়া যাবে। কোন হাড় ভেঙেছে, কতগুলো ভেঙেছে, তার উপরে টেবিল করা আছে। এগুলো বলতে বা শুনতে খারাপ লাগে, বাট টেবিল আছে, কারোর জানা থাকলে আমরা প্রোভাইড করব যে কোন হাড় ভাঙলে কি রকম পার্সেন্টেজ পাওয়া যাবে। যাই পার্সেন্টেজ ওখানে লেখা থাকবে সেটাই 1 লাখ বা 2 লাখের উপর। ওকে। একটা অ্যাক্সিডেন্ট হলে আর কি হতে পারে, মেজর টেস্ট হতে পারে, লাইক এমআরআই, সিটি স্ক্যান, এই ধরনের টেস্ট হতে পারে। সেক্ষেত্রে আমরা 15,000 এবং 25,000 টাকা অব্দি আমরা ম্যাক্সিমাম কভার করব ফর মেজর ডায়াগনোসিস টেস্ট। 15,000 টাকা 30 লাখের সাম ইনশিওর, আর 25,000 টাকা
50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি সাম ইনসিওরের জন্য প্রযোজ্য। নেক্সট আসছে মোবিলিটি কভার। এগেন 15,000 টাকা আর 25,000 টাকা কভারেজ রাখা আছে এটার জন্য। 15,000 টাকা ফর 30 লাখ, আর 25,000 টাকা ফর 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি। মোবিলিটি কভারে কি কভার করছে? কেউ যদি অ্যাক্সিডেন্টের ফলে তাকে যদি মুভ করার জন্য কোনো কিছু কিনতে হয়, লাইক হুইল চেয়ার, প্যাচেস, বা তার কিছু মডিফিকেশন করতে হলো গাড়িতে, তো সেক্ষেত্রে এই টাকাটা সে ইউজ করতে পারে। নেক্সট পয়েন্ট আসছে বার্ন। বার্নের ক্ষেত্রে এখানে বলে দিই, বার্ন বা আগুনে পুড়ে যাওয়া আমরা দুটো ভাবে ভাগ করি। একটা হলো ডিগ্রি, একটা হলো এরিয়া অফ পার্সেন্টেজ বা পার্সেন্টেজ অফ এরিয়া। ডিগ্রি বলতে বার্নের 3 রকম হয়: ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি বার্ন কভার করে না। ফার্স্ট ডিগ্রি বার্ন হচ্ছে যেটা আমাদের সিম্পল ফোসকা পড়া, পুড়ে যাওয়া, মানে স্কিন, স্কিনের বাইরে কোনো ক্ষতি হয়নি, দ্যাট ইজ ফার্স্ট ডিগ্রি বার্ন। সেকেন্ড ডিগ্রি বার্ন, স্কিনের পরে আমাদের পেশি বা যা আছে স্কিনের নিচের পার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হলো সেকেন্ড ডিগ্রি বার্ন। আর থার্ড ডিগ্রি বার্ন হলো হাড় অব্দি আগুনের তাপ পৌঁছেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। ডিগ্রি কতটা সেটা ডিক্লেয়ার করে ট্রিটিং ডক্টর, যে কত ডিগ্রি বার্ন হয়েছে। আর পার্সেন্টেজ, পার্সেন্টেজ হলো গোটা শরীরটাকে, যদি আমি একটা মানে স্কিনটাকে আমি একটা আয়তক্ষেত্র ভাবি, মানে আমার স্কিন কতটা এরিয়া কভার করছে, সারফেস, তার মধ্যে কতটা অংশ আগুনে পুড়েছে। কারণ যদি গোটা শরীরেই আগুনে পুড়ে যায় তাহলে 100%, কারণ হয়তো একটা সাইড, সেক্ষেত্রে 50%, এরকম ভাবে মানে শরীরের কতটা অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো পার্সেন্টেজ। তাহলে এখানে আমার সেকেন্ড ডিগ্রি অর থার্ড ডিগ্রি বার্ন আর কতটা পার্সেন্টেজ বার্ন, তার উপর টেবিল করে পার্সেন্টেজ রাখা হয়েছে কত টাকা পাওয়া যাবে। কিসের ওপর? না 30 লাখের ক্ষেত্রে 10 লাখের ওপর, আর 50 লাখ, 1 কোটি, 2 কোটি, 3 কোটির ক্ষেত্রে 20 লাখের ওপর। সেই পার্সেন্টেজে পলিসি হোল্ডার টাকা পাবে। আর এছাড়া কিছু বেনিফিট দেওয়া আছে, যেমন ডোমেস্টিক রোড অ্যাম্বুলেন্স আপ টু 5,000 টাকা, সেটাও 50 লাখ সাম ইনসিওর থেকে অ্যাপ্লিকেবল। নার্সিং কেয়ার দেওয়া হচ্ছে 15 দিন পাবে 1,000 টাকা করে, সেটাও 50 লাখ অ্যান্ড অ্যাভাব সাম ইনসিওর থেকে অ্যাপ্লিকেবল। রিকনস্ট্রাকটিভ সার্জারির ক্ষেত্রে 10 লাখ টাকা, এটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যাক্সিডেন্টের কারণে যদি কোনো অঙ্গকে আবার রিকনস্ট্রাক্ট করতে হলো, লাইক প্লাস্টিক সার্জারিও অ্যাপ্লিকেবল, তার জন্য ওভার অ্যান্ড অ্যাভাব আরো 10 লাখ টাকা আমরা কভারেজ দেব, কিন্তু সেটা 50 লাখ বা তার উপরে সাব ইনসিওরের জন্য প্রযোজ্য। রিপ্যাট্রিয়েশন অফ মর্টাল রিমেইন, যেহেতু এটা পার্সোনাল অ্যাক্সিডেন্ট প্ল্যান এবং গ্লোবালি কভার, কেউ যদি ভারতবর্ষের বাইরে ঘুরতে গিয়েও যদি দুর্ঘটনায় মারা যায়, তো তার যে শরীর, পার্থিব শরীর, সেটাকে তো দেশে ফিরিয়ে আনতে হবে। তো সেটার জন্য আমরা ম্যাক্সিমাম 1 লাখ টাকা কভারেজ দেবো। এটাও এগেন 50 লাখ বা তার উপরে সাব ইনসিওরের ক্ষেত্রে প্রযোজ্য। আর আসছে অ্যাক্সিডেন্টাল হসপিটালাইজেশন। সেক্ষেত্রে আপ টু 5 লাখ টাকা অব্দি আমরা অ্যাক্সিডেন্টাল হসপিটালাইজেশন কভার করছি 50 লাখ বা তার উপরে সাব ইনসিওরের জন্য। আর 3 লাখ টাকা দেবো 30 লাখ টাকা সাব ইনসিওরের জন্য। আর লাস্ট যে পয়েন্ট, সেটা হলো লয়ালটি বেনিফিট। লয়ালটি বেনিফিটে আমরা কি করছি? লয়ালটি বেনিফিটে 5% করে আমরা সাম ইনসিওরটাকে প্রতি বছর বাড়াবো আপ টু 50%। মানে কেউ যদি 10 বছর পলিসি চালায়, তার অ্যাক্সিডেন্টাল ডেথ বা পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি 1 কোটি টাকার জায়গায় 1.5 কোটি টাকায় গিয়ে দাঁড়াবে। 1 কোটি টাকা প্রত্যেক বছর 5% করে, 50 লাখ বা 1 কোটি যেইটাই সাম ইনসিওর হবে, প্রত্যেক বছর 5% করে তার বেনিফিট বাড়বে। ইনক্রিজ করবে। এটাকে আমরা বোনাস বলবো না, এটাকে আমরা লয়ালটি বেনিফিট বলবো। হুম। আর এটা শুধুমাত্র প্রযোজ্য হবে অ্যাক্সিডেন্টাল ডেথ আর পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি। বাকি কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু লয়ালটি বেনিফিটে যে অ্যাডিশন হলো, মানে 1 কোটি টাকাটা গিয়ে হয়তো 1 কোটি 10 লাখ বা 1 কোটি 50 লাখ হলো, সেটা বাকি কোনো কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, অনলি ডেথ অ্যান্ড পার্সোনাল টোটাল ডিসেবিলিটিতে অ্যাপ্লিকেবল। এই আছে পলিসির বেনিফিট মোটামুটি। আচ্ছা, এই ছোটখাটো লাস্ট যে পয়েন্টটা বলে লয়্যালটি বেনিফিট, এটা কি সব হুম, সামেশনের জন্য সেম এটা? সব সাম ইনসিওরের জন্য সেম 5% করে বাড়বে। আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে, আমরা মোটামুটি এবারে যেগুলো দেখলাম নেক্সট, হ্যাঁ, নেক্সট যেটা করার আলোচনা আছে সেটা হলো যে কে পলিসিটা নিতে পারবে এবং তার ক্রাইটেরিয়া কি। প্রথমে জানতে হবে পলিসিটা তারাই নিতে পারবে যাদের কোনো প্রফেশনাল হ্যাজার্ড নেই। যেরকম কেউ হয়তো খুব মাটির নিচে কাজ করে বা অনেক উচ্চতায় কাজ করে, তারা পলিসি নিতে পারবে না। প্রফেশনাল বা কমার্শিয়াল ড্রাইভার পলিসি নিতে পারবে না। যে ফায়ার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বা কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা নিতে পারবে না। আর্মড ফোর্সের সাথে যুক্ত তারা নিতে পারবে না। মানে মোট কথা যাদের ফিজিক্যাল হ্যাজার্ড আছে বা প্রফেশনের কারণে তার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা আছে, তারা কিন্তু পলিসিটা নিতে পারবে না। ফ্লাইটের ক্ষেত্রে তাই ক্রু মেম্বার যারা ফ্লাইটে ট্রাভেল করে, পাইলট হতে পারে, এয়ার হোস্টেস হতে পারে, তারা নিতে পারবে না। গ্রাউন্ড স্টাফ নিতে পারবে এয়ারলাইন্সের ক্ষেত্রে। এরকম মানে যাদের জবেতে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি তারা এই পলিসিটা পাবে না, বাকিরা পলিসিটা নিতে পারে। আর একটা আছে ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া। ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে যেহেতু এটা বেনিফিট প্ল্যান, তাকে একটা ক্ষয়ক্ষতি হিসেবে লামসাম অ্যামাউন্ট দেওয়া হচ্ছে বা 1% করে দেওয়া হচ্ছে, সেই জন্য তার পলিসিটা নেওয়ার যোগ্যতাটা দেখা হয় ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া দিয়ে। এক্ষেত্রে ক্রাইটেরিয়া কি আছে? যে চাকরি করছে সে তার অ্যানুয়াল ইনকামে 20 টাইমস অব্দি নিতে পারে। মানে যে লোকটা 1 কোটি টাকা নিতে চাইছে তার বার্ষিক রোজগার ন্যূনতম 5 লাখ টাকা হতে হবে। যে 3 কোটি টাকার পলিসি নিতে চাইছে তার বার্ষিক রোজগার ন্যূনতম 15 লাখ টাকা হতে হবে। এটা হলো চাকরিজীবীদের ক্ষেত্রে। ম্যাক্সিমাম 20 টাইমস অব্দি নিতে পারবে। যে ব্যবসা করছে তার ক্ষেত্রে এটা 25 টাইম। মানে ওকে। সে 4 লাখ টাকাও যদি রোজগার করে 1 কোটি টাকার সাম হিসেব নিতে পারে। এছাড়া আরেক ধরনের ইনকাম হয় যেটাকে আমরা বলি প্যাসিভ ইনকাম, যেটাতে প্রত্যক্ষভাবে যে ইনকাম করছে তার কোন রকম পার্টিসিপেশন লাগে না। কিরকম ধরনের? রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা ইন্টারেস্ট হতে পারে, পেনশন হতে পারে। এই ধরনের যে ইনকাম যেটা তার সরাসরি কোনো হস্তক্ষেপ থাকে না, এই ইনকামটা তার হতে থাকবে। এই ধরনের ইনকাম যারা করছে তার বার্ষিক রোজগারের 10 গুণ। মানে 1 কোটি টাকার সাবমিশন নিতে গেলে তার প্যাসিভ ইনকাম মিনিমাম 10 লাখ টাকা হতে হবে। তাহলে তিনটে টেবিল হলো: চাকরিজীবীর ক্ষেত্রে 20 টাইমস, ব্যবসায়ীর ক্ষেত্রে 25 টাইমস, আর প্যাসিভ ইনকাম যারা করে তার ক্ষেত্রে 10 টাইমস অব্দি সাবমিশন সে নিতে পারবে তার অ্যানুয়াল ইনকামে। 1 কোটি টাকা অব্দি নিতে গেলে কোনো ইনকাম প্রুফ লাগছে না, বা 2 কোটি বা 3 কোটির সাবমিশন নিতে গেলে প্রথমেই তাকে ইনকাম প্রুফ সাবমিট করে পলিসি নিতে হবে। এই হলো ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া। এবার সুব্রতা কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে খুব ভালো। থ্যাংক ইউ তন্ময়। আমরা যে যেগুলো পয়েন্ট মোটামুটি বেসিক হুম। প্রোডাক্ট ফিচার্স আমরা জেনে গেছি, বেনিফিটস আমরা জেনে গেছি, এবং কেন এটা ইউনিক, কোথায় কোথায় কেয়ার এই প্ল্যানটা ডিজাইন দিতে এগিয়ে এসছে। তো আমার কিছু কিছু প্রশ্ন আমার মাথায় আসছে, যেটা আমার মনে হচ্ছে আরো কিছু ক্ল্যারিটির দরকার, এবং হয়তো আমরা যখন কোনো স্পেসিফিক কাস্টমারকে মিট করব সেখানে ক্ষেত্রে আসতে পারে। প্রথম প্রশ্ন আমার হচ্ছে যে এই প্ল্যানটা কি কোনো হাউস ওয়াইফ নিতে পারে? আর নিতে পারলে কত তার লিমিট আছে, যদি একটু বল। না, হাউস ওয়াইফ নিতে পারবে না, তার ইনকাম থাকতে হবে। আচ্ছা, হাউসে দিতে হবে, হাউস তার ওয়াইফ ইনকাম নিতে থাকতে পারবে না, হবে। তো সে যদি ইনকাম যদি থাকতে হবে। যদি হাজবেন্ডের যদি নেয় পলিসি, সেখানে ক্ষেত্রে কি ওয়াইফের জন্য সে নিতে পারে? এরকম কি কোনো ব্যাপার আছে? কারণ না আমরা, না না, অনলি 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 এখানে কিন্তু প্রপোজাল, কোনো সেকেন্ড পার্সনকে সে পলিসিতে আনতে পারবে না। আচ্ছা, এবার এবার অনলি সেখানে প্রপোজাল। ক্ষেত্রে আমাদের দু ধরনের ইনকাম হয়, একটা আর্ন ইনকাম, একটা আনআর্ন ইনকাম। মানে যেটা আমরা প্রফেশন বা এ থেকে আর্ন করি সেটা একটা ইনকাম, আর ধরো অনেকে রেন্টাল ইনকাম আছে, বা অনেকে ধরো তোমার বিভিন্ন ইন্টারেস্ট ইনকাম আছে। তো সেখানে ক্ষেত্রে কি কোনো ক্রাইটেরিয়া আছে যে এরকম আর্ন ইনকাম বা আনআর্ন ইনকাম হ্যাঁ, নেওয়ার ক্ষেত্রে? আর্ন আর্ন যদি হয় মানে যদি রেন্ট হলো বা ইন্টারেস্ট হলো অথবা পেনশন হলো, এটাকে আমরা প্যাসিভ ইনকামে ধরবো। তো এর এগেনস্টেও সে পলিসি নিতে পারে, বাট তার টোটাল অ্যানুয়াল ইনকামের 10 টাইমস ম্যাক্সিমাম। মানে আর্ন আচ্ছা। আর্ন আর্ন ইনকাম যদি তার 10 লাখ টাকা হয় সে 1 কোটি টাকা নিতে পারে। 5 লাখ হলে 50 লাখ টাকা নিতে পারে। সেটা রেন্ট বা ইন্টারেস্ট অথবা পেনশন, এই ধরনের ইনকাম যাবে। হুম। আচ্ছা, আর আর্ন ইনকামের ক্ষেত্রে যারা ইয়ে করছে, মানে স্যালারি বা বিজনেস থেকে ইনকাম করছে, ডাইরেক্ট ইনকাম, সেখানে ক্ষেত্রে কত গুণ পেতে পারি? স্যালারি যে নিচ্ছে, মানে স্যালারির যে চাকরি করছে সে তার অ্যানুয়াল ইনকামে 20 টাইম, আর যে বিজনেস করছে সে তার অ্যানুয়াল ইনকামে 25 টাইমস অব্দি নিতে পারে সাম ইস্যু। ম্যাক্সিমাম এজ অফ ইয়ে কত? ম্যাক্সিমাম এজ 64। 64। 64-র ওপর সে পলিসিতে এন্ট্রি নিতে পারবে না, বাট রিনিউয়াল লাইফ লং হবে। রিনিউয়ালে আচ্ছা। কোনো ক্রাইটেরিয়া নেই। এমনি এন্ট্রের নিচে কত? 18? 18 থেকে 18 60? থেকে 64 অব্দি
প্রিমিয়ামে এখানে বয়সের সাথে কোনো রকম ভ্যারিয়েশন নেই, যে কোনো বয়সের ক্ষেত্রে একই প্রিমিয়াম। হুম। সুতরাং এখানে প্রিমিয়াম ক্যালকুলেশনে বয়সের ব্যাপারটা আসছে না। ওকে, ওকে। আর যেটা হচ্ছে যে এই প্ল্যানটা কি মাল্টি ইয়ার নেওয়ার অপশন আছে? এই প্ল্যানটার একটাই অপশন আছে, সেটা হচ্ছে এট এ টাইম 5 ইয়ার্স। এখানে 1 2 3 4 ইয়ার্স এর অপশনই নেই। যেটাই প্রিমিয়াম দেখাবে আমাদের হ্যাঁ। জানতে হবে সেটা 5 বছরের। এট এ টাইম 5 ইয়ার্স দিতেই হবে। ওকে, মানে 5 ইয়ার্সই প্ল্যানটা আসছে, তো সেখানে ক্ষেত্রে আমাদের এমনি আমাদের নর্মাল যে প্ল্যানের যা আমরা এদিকে ফিচার্স দেখি, এখানে কি ডিসকাউন্ট বা এই ব্যাপারটা কাস্টমার হিসেবে কি লাভজনক সেটা জিজ্ঞেস করছি আমি এখানে। অবশ্যই লাভজনক। তার কারণ হচ্ছে, প্রথমত পার্সোনাল অ্যাক্সিডেন্ট প্ল্যানের ক্ষেত্রে হয় কি, কেন এখানে 5 ইয়ার্স দেওয়া হয়েছে, কারণ অনেক ক্ষেত্রে পার্সোনাল অ্যাক্সিডেন্ট লোকে কারোর থেকে শুনলো যে সে নিয়েছে, আমিও একটা নিয়ে নিই, বা কেউ অ্যাডভাইজারে এসে বললো যে এটা আপনি নিয়ে নিন, আপনার জন্য খুব ভালো, নিয়ে নিল। পরে গিয়ে এটা হয়তো অনেক ক্ষেত্রে কন্টিনিউ হয় না। এই জন্য 5 বছর রাখা হয়েছে। সে যদি 5 বছর চালিয়ে নিল পলিসি, এক তো দেখতে হবে তার যখন রিনিউয়াল আসবে তার লয়্যালটি এডিশন 25% হয়ে গেছে। মানে তার 1 কোটি টাকাটা অলরেডি 1,25,00,000 হয়ে গেছে। তো তার একটা লয়্যালটি এডিশন আছে, সে সেটাও নষ্ট করতে চাইবে না এবং সে গুরুত্বটা বুঝবে। তো সেক্ষেত্রে ল্যাক্সেশনের সম্ভাবনা কম। যেই জন্য আমরা এখানে 5 ইয়ার্স প্রিমিয়াম এট এ টাইম রেখেছি। ওকে, ওকে। আর একদমই ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা আমরা তুমি প্রথমে বলেছিলে রিগার্ডিং প্রফেশনাল যাদের হ্যাজার্ড আছে বা যারা নিতে পারবে না। আচ্ছা, এছাড়া এই হুম। প্ল্যানেতে মানে মানে কোন কোন ক্ষেত্রে ক্লেম পাবে না? অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কি কোন কোন ক্ষেত্রে মানে এক্সক্লুশন যেটা বলতে, মানে এই অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে এক্সক্লুশন, কিন্তু সেক্ষেত্রে ক্লেম পাবে না, সেটা একটু যদি বলে দাও। আচ্ছা, এক্সক্লুশনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস মাথায় এলো। হয়তো কোনো জায়গায় দুর্ঘটনা ঘটেছে এবং এটা প্রমাণিত যে পলিসি হোল্ডার ওই দুর্ঘটনার সময় ওখানে উপস্থিত ছিল, কিন্তু কোনো কারণে তার ডেড বডি পাওয়া যায়নি। লাইক এক্সাম্পল হিসেবে বলতে পারি আর্থকোয়েক, সুনামি, বা পাহাড়ে কোনো রকম ম্যাসিভ ধস নেমেছে, তার বডি পাওয়া যায়। তো বা এরকম ইভেন বা ইভেন মাস ট্রেন অ্যাক্সিডেন্ট, সেটার ক্ষেত্রে হতে পারে। বাস ট্রেন অনেক অ্যাক্সিডেন্ট, হয়তো অনেকে মারা গেছে। নদীতে ট্রেনের বগি পড়ে গেছে, হ্যাঁ, 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 পড়ে বা গেছে। অনেকে মারা গেছে, ব- হ্যাঁ, হয়তো তার বডি ভুল করে অন্য কেউ জ্বালিয়ে দিয়েছে। জানিয়েছে বা বডি এরকম ঘটনা খুঁজে ঘটেছে। পাওয়া, হ্যাঁ, বা বডি বডি খুঁজেই পাওয়া যায়নি। খুঁজে পাওয়া যায়নি, বা অন্য কেউ ভুল করে তার বডি ক্লেম করে নিয়ে হয়তো হ্যাঁ, দাহ হ্যাঁ, কার্য সম্পন্ন করে দিয়েছে, হ্যাঁ। এবং পলিসি হোল্ডার তো পেলো না। তো এরকম ধরনের ক্ষেত্রে যদি অ্যাক্সিডেন্টাল স্পটে মিসিং হয়, এখানে কিন্তু ওয়েটিং পিরিয়ড অনলি 1 ইয়ার। 1 বছর যদি সে মিসিং থাকে, নমিনি কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথের ক্লেম পেতে শুরু করে দেবে, যেটা 1% অফ সামিশন পার মান্থ। হ্যাঁ। আর কোথায় কোথায় পাওয়া যাবে না? পাওয়া যাবে না হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট ঘটায়, মানে সুইসাইডাল অ্যাটেম্প, বা সে নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করছে, যেটা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ আমরা বলি, এই ধরনের ঘটনাতে ক্লেম পেয়েবল নয়। যদি কোনো যুদ্ধ বা যুদ্ধ জাতীয় কিছু হয়, বা নিউক্লিয়ার এক্সপ্লোশন হয়, সেক্ষেত্রে ক্লেম পেয়েবল নয়। বাদ বাকি মোটামুটি যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই ক্লেম পেয়েবল। আরেকটা জায়গায় পেয়েবল না, যেটা হলো স্পোর্টস ইনজুরি। প্রথম কথা, প্রফেশনাল স্পোর্টস যারা আছে তাদের তো আমরা পলিসি দিচ্ছি না, সুতরাং এই পয়েন্টটাকে ইগনোর করা যায়। কিন্তু যদি প্রফেশনাল স্পোর্টসম্যান পলিসি ভুল করে নিয়েও ফেলে, তার যদি প্রফেশনাল স্পোর্ট মানে ক্রীড়ারত অবস্থায় কোনো রকম চোট পায়, সেক্ষেত্রে ক্লেম পেয়েবেল না। কিন্তু কেউ হয়তো শখে খেলতে গেছে, মানে সে হয়তো উইকলি রোববার করে ফুটবল খেলে, তার যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে খেলতে গিয়ে, সেটা কিন্তু পাবে। কিন্তু তার যদি খেলাটা প্রফেশন হয়, তাহলে পাবে না। খুব ভালো একটা পয়েন্ট পেলাম যে আমরা নর্মালি এই যদি নিরুদ্দেশ বা নিখোঁজের ক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে 7 ইয়ার্স ওয়েটিং থাকে, 7 বছর 7 ইয়ার্স, আগে 7 ইয়ার্স। পাওয়া যায়নি, সেখানে ক্ষেত্রে এটা 1 বছর পরেই পাওয়া যাচ্ছে, মানে এখানে এক যার বছর যার বাড়িতে হচ্ছে সে কিন্তু অনেক তাড়াতাড়ি ক্লেম করতে পারে, এবং তার সেক্ষেত্রে টাকাটা পেয়ে গেলে তার ফ্যামিলি এক্স্যাক্টলি। একটা সাপোর্ট খুব কুইকলি পাবে, এটা একটা খুব বড় ব্যাপার। মানে আর যেটার জন্য করা, সেই পারপাসটা অ্যাটলিস্ট ফুলফিল হবে। এবং তার বাচ্চা যদি 24 বছরের নিচে থাকে, সেক্ষেত্রেও একটা আলাদা করে তার এডুকেশন ফান্ড পাচ্ছে অ্যাডিশনাল বাচ্চার পড়াশোনা। অ্যাডিশনাল 10 লাখ টাকা, অ্যাডিশনাল দশ লাখ মানে টাকাও পাবে আমার মনে হয় এই ইন্স্যুরেন্স কারণে অ্যামাউন্ট। প্ল্যানটার নাম সিকিউর চাইল্ড দেওয়া হয়েছে, যেটা সিকিউর চাইল্ড রাখার, একদম একদম হ্যাঁ, একদম। পার্সোনাল অ্যাক্সিডেন্ট প্ল্যান হওয়ার পরেও এটা একটা মানে চিলড্রেন প্ল্যান টাইপের নাম এই প্ল্যানটা রয়েছে। এটা একটা ইউনিকনেস অফ দ্য প্ল্যান। আচ্ছা, আরেকটা ঘুরিয়ে যদি এরকমও বলি, হ্যাঁ, 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 ঘুরিয়ে যদি এরকমও বলি, হয়তো বাচ্চা 24 বছর হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে, বাট হ্যাঁ, তারপরে একটা ছেলে বা মেয়ে তো নিজের পায়ে দাঁড়াতে সময় লাগে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হয়তো সেটা 24-এর জায়গায় 25, 26, 27 হতে পারে। তো এই যে 1 লাখ টাকা করে বা 50,000 টাকা করে, মানে 1% করে যে পাচ্ছে, এটাও একটা তো তার সাপোর্ট, মানে একদম। ফ্যামিলিরও সাপোর্ট, অ্যাজ ওয়েল এজ মায়েরও সাপোর্ট, বাচ্চারও সাপোর্ট।
একদম। সেই কারণে এখানে 1%, এটা কিন্তু অনেক সাইন্টিফিক্যালি ডিজাইন করা হয়েছে। মানে হুম, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিল প্রথমে আমাদেরকে যে হুম, লামসাম কেন দেওয়া হচ্ছে না, সব কোম্পানি তো লামসাম টাকা দিচ্ছে, মরে গেলে আমি আমার নমিনি কেন 1% করে মান্থলি পাবে। এটা তাকেই বোঝার আছে যে সেটা তার ভালোর জন্য, তার নমিনির ভালোর জন্য, কিন্তু তার ভালোর জন্য না, তার তো যাওয়া হয়ে গেছে, তার নমিনির ভালোর জন্য এটা চিন্তা করা হয়েছে। একটু ভেবে দেখতে হবে যে অ্যাক্সিডেন্ট যদি ঘটে, অ্যাক্সিডেন্টের ডেথ কটা হয়, তার পার্সেন্টেজ কিন্তু কম, ডিসেবল হয়ে যাওয়ার পার্সেন্টেজ বেশি। সব থেকে বেশি পার্সেন্টেজ অ্যাক্সিডেন্টে মারাও যায়নি, ডিসেবলও হয়নি, কিন্তু হাত পা ভেঙে কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য শয্যাশায়ী হয়ে গেছে। তো সম্ভাবনা সব থেকে বেশি সেটা, সেখানে আমরা কিন্তু 1% পার উইক দিচ্ছি এবং পলিসি হোল্ডারকে দিচ্ছি। যদি ডিসেবল হয়ে যায়, যেটা তো সম্ভাবনা খুব একটা কম না, সেক্ষেত্রে কিন্তু আমরা ডবল সাম ইনসিওর পলিসি হোল্ডারকে দিচ্ছি, দুটোই অ্যাট এ টাইম দিচ্ছি। অনলি ইন কেস অফ ডেথ, যার সম্ভাবনা এগুলোর মধ্যে সব থেকে কম, সেখানে আমরা 1% করে তার নমিনিকে মান্থলি দিচ্ছি, যাতে কিনা কোনো রকম মিস ইউজ না হয়ে যায় টাকা। বাস এইটুকুনি মাথায় রেখে। ওকে। আর হ্যাঁ, আর দুটো পয়েন্ট আমার মাথায় এলাম একটুখানি, যেটা এটাতে হ্যাঁ বলো। ডিসকাস করে নিয়েছি। যেটা হচ্ছে যে এনআরআই কি কোনো এই পলিসিটা নিতে পারবে? এনআরআই যারা আছে, মানে যাদের ইন্ডিয়ান না, সিটিজেন। অনলি 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 ইন্ডিয়ান, আচ্ছা, অনলি মানে যারা রেসিডেন্ট যারা ইন্ডিয়ান পলিসি। এনআরআই স্ট্যাটাস হলে তারা নিতে পারবে না, তাই তো? না না না, আচ্ছা, অনলি এটা, রেসিডেন্ট ইন্ডিয়ান। আচ্ছা, ওকে, এটা এটা একটা ক্লিয়ার হয়ে গেল, যেটা অনলি রেসিডেন্ট ইন্ডিয়া নিতে পারবে। আরেকটা হচ্ছে, আরেকটা পয়েন্ট যেটা ছিল যে, যেটা তুমি বলেছো ইনকামের পার্টের ক্ষেত্রে যাদের আর্ন বা আর্নার দুজনেই পারবে, যেটা 64 পর্যন্ত বললে, তো যদি 65 অ্যান্ড অনওয়ার্ডস যে কভারেজটা থাকবে, সেটা কি যে সামেশন সে নিয়েছিল সেটাই কন্টিনিউ হবে না আর কমে যাবে সেই সামেশন? সেটাই কন্টিনিউ চলবে। এই ক্ষেত্রেও আমাদের কিন্তু একটা টুইস্ট, যে আমরা 65 এর পর বা একটা সার্টেন এজের পর সাম ইনসিওর কমিয়ে দেবো না, তার সাম আচ্ছা। ইনসিওর কিন্তু একই থাকবে। এখানে প্রশ্ন উঠতে পারে যে হয়তো অ্যাক্সিডেন্টাল ডেথ হলো 70 বছর বয়সে গিয়ে, হ্যাঁ, তখন তার ইনকাম হয়তো অনেক কমে গেছে। হ্যাঁ। আমরা কিন্তু পলিসি নেওয়ার সময়কার ইনকামটাই দেখবো। এবং ওকে। আজকের ডেটে আইটি ফাইল অনেক বছর পুরনো ডাউনলোড করা যায়, সুতরাং ইনকাম প্রুফ করাটা কোনো বড় ব্যাপার নয়। আর এমনি যদি 2 কোটি বা 3 কোটি সাবমিশন দিচ্ছে, সেটা ইনকাম প্রুফ দিয়েই নিচ্ছে, তার ক্ষেত্রে চাওয়াও হবে না। আর যদি সে 30 লাখ, 50 লাখ, 1 কোটি নেয়, তাহলে অ্যাক্সিডেন্টাল ডেথ বা টোটাল ডিসেবিলিটিতে আমরা ইনকাম প্রুফ চাইবো। বাট আর যদি সেই সময় ইনকাম না থাকে, হয়তো রিটায়ার করে গেছে, তার ইনকাম নেই, অথচ পলিসি চলছে, আমরা তার কিন্তু লাস্ট আর্নড ইনকামটাকেই প্রায়োরিটি দেবো। এখানে বলা হবে না যে অ্যাক্সিডেন্টের সময় তো তার ইনকাম নেই, তাহলে আমরা কেন টাকা দেবো। নট দ্যাট, আমরা পলিসি নেওয়ার সময়কার ইনকামটাকেই প্রায়োরিটি দেবো। ওকে, ওকে। আচ্ছা, এরকম যেটা আছে, যেটা অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি, মানে বিজনেস বা এর ক্ষেত্রে তো যাদের ইনকাম ট্যাক্স ফাইল আছে, বা সেলফ এমপ্লয়েড এর ক্ষেত্রে, আর যারা স্যালারি তাদের ক্ষেত্রে আছে, কিন্তু এরকম অনেকে আছে যারা ইনকাম করে কিন্তু তাদের কোনো ইনকাম রিটার্নের কোনো ফাইল নেই, সেক্ষেত্রে কি তারা এই প্ল্যানটার ক্ষেত্রে আসতে পারবে না? তার ক্ষেত্রে আসতে পারবে না? না, যদি প্রুভেন ইনকাম না থাকে, ডকুমেন্টেড ইনকাম না থাকে, সে কিন্তু নিতে পারবে না, যা- কেন যা- তার ক্লেমের সময় গিয়ে সমস্যা হবে। যেমন আমি বলছি, যেমন টিউশন ইনকাম, অনেকে টিউশন এর যে একদম অনেক একদম। সময় তার ইনকাম ট্যাক্স ফাইল থাকে না, বা এরকম ধরনের কোনো একটা ইয়ে থাকে যেখানে ক্ষেত্রে তার রিটার্নটা ম্যান্ডেটারি নয়, বা তার সেখানে ক্ষেত্রে মানে যেমন যে ড্রয়িং টিচার, আঁকা আঁকা শেখায়, যে বা কোনো রকম, হ্যাঁ, টিচিং প্রফেশন বা এই হ্যাঁ, জিনিসগুলোতে হ্যাঁ, যদি হ্যাঁ। মানে প্রাইভেটে, হুম। সেক্ষেত্রে না, তার এখন ইনকাম এখন যদি এখন রেজিস্টার হ্যাঁ, থাকে। এখন অনেকে ইনকাম ট্যাক্স ফাইল করে তারা, এবং তারা রিটার্নও সাবমিট করে, এখন এক্স্যাক্টলি। করছে। এবং সেটাতে ফাইলের যে বিরাট বেনিফিট আছে অনেকে এখন জানে, যার জন্য, এবং পুরো তার ইনকামটাকে হোয়াইটে নিয়ে আসে, পরবর্তীকালে কোনো প্রপার্টি বা কোনো কিছু কিনতে গেলেও তার কিনতে ইনকামটা। গেলে যাতে অসুবিধা না হয়, তো আর এখন এখন সবাই এখন করছে। আর 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 এখন ইনকাম ট্যাক্স ফাইল করা খুব সহজ করে দিয়েছে, মানে একদম একদম। কোনো যে কোনো লোকের যদি তার কোনো কিছু ইয়ে নাও থাকে, উইদাউট ডকুমেন্টসও সে কিন্তু তার একটা ইয়ে ইনকাম দেখিয়ে উইদাউট ট্যাক্সের ফাইল করলেও সে কিন্তু সেখানে কিন্তু, সাপোজ কোনো আজ 5 লাখ অসুবিধা হবে টাকা, না। আপ টু 5 লাখ ইনকামে তো সেভাবে কোনো কিছু ট্যাক্সও লাগে না। তো এখন সেক্ষেত্রে তো এখন তো 12 লাখ অব্দি করে দিয়েছে, হ্যাঁ, সুতরাং হ্যাঁ, অতএব অতএব সেখানে ক্ষেত্রে ফাইল তোমার 12 লাখ, মেনটেন করাটা হ্যাঁ, হ্যাঁ, নিউ রিলিজে 12 লাখ পর্যন্ত তোমার কোনো ট্যাক্সই লাগছে না। তো সেখানে ক্ষেত্রে ধরো কোনো আজ অসুবিধাই নেই। মোটামুটি যারা একটা স্ট্যান্ডার্ড 12 লাখ মানে মাসে 1 লাখ টাকা ইনকাম, তো সেখানে ক্ষেত্রে অনেকেই ধরো যদি অনেকটাই, যা- অনেকটাই। যা- যারা এই ধরনের প্রফেশনাল আছেন, যারা আপনার ভিডিওটা দেখছেন, সেখানে ক্ষেত্রে আমরা আপনাদের সাজেস্ট করবো অবশ্যই, যদি এই প্ল্যানটা নিতে চান, আপনাদের ফাইল না থাকে, অবশ্যই ইনকাম ট্যাক্স ফাইল করেই আপনি এই প্ল্যানটাতে আসতে পারেন, এবং এটা ফিউচারে আপনার, কারণ আমাদের হয় কি, আমাদের তিনটে জায়গা খুব জরুরি, যেটা আমাদের ক্ষেত্রে পিলার অফ লাইফ বলে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে ডেথ কভারেজ, মানে যদি কিছু মৃত্যু হয়ে যায় সেটা একটা ফার্স্ট, যেটা লাইফ ইন্স্যুরেন্স কভার করে। সেকেন্ড হচ্ছে আমাদের যেটা অ্যাক্সিডেন্টাল, সেটা একটা পিলার, কারণ যে অনেক সময় হলো কি তার ডেথ হলো না, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, ডিসাবিলিটি হয়ে গেল পার্মানেন্ট পার্সিয়াল। আর থার্ড হচ্ছে হেলথ,
এটা একটা পিলার, যেটা আমাদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা হলো, ক্রিটিক্যাল ইলনেস হলো, যেটা কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট বা ডেথ ছাড়াও একটা বিরাট বড় করে। তো এই তিনটে জিনিস যদি আমরা কভার করি, আর ফোর্থ পিলার হচ্ছে সেভিংস পার্টটা, যেটা আমাদের রিটায়ারমেন্ট, চাইল্ড এডুকেশন বা আদার্স সমস্ত সেভিং। তো এই চারটে পিলার যদি আমরা ঠিকঠাক ভাবে আমাদের জায়গায় সাজিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা টোটালি একটা মানে স্ট্রং পিলার করতে পারবো আমাদের লাইফের, এবং আমরা যে কোনো ভাবে আমাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ তন্ময়। আমাদের আর কিছু যদি বলার থাকে, নাহলে আমরা এই ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই, যদি ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আবার চলে আসবো এরকমই কিছু আকর্ষণীয় ভিডিও নিয়ে আগামী। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। ধন্যবাদ।